আপনারা দেখলে আমার ভীষণ প্রেম প্রেম কেন পাই মাস্টারমশাই? এমন এক বাক্য শুভ্ররাঙা ছোট্ট কাগজে কেউ লিখে একটা নীলরাঙা টিপসহ রেখে দিয়ে গিয়েছে প্লাবনের টেবিলটার উপরে। মধ্যাহ্নে প্রাইভেট পড়তে আসা এক জাক কিশোর কিশোরী তখন বেশ হাসাহাসি করলো। মাস্টারমশাইয়ের টেবিলের উপর থাকা সিরকুটখানা দেখে হাসাহাসির শব্দ শুনে যখন তাদের গম্ভীর মুখ মাস্টারমশাই পাশের রুম থেকে ছুটে আসলো এক রামদমক দেওয়ার উদ্দেশ্যে, তখন এই সিরকুট দেখে তার শরীর কাঁপিয়ে কাশি শুরু হলো। ছাত্রছাত্রীদের সামনে লজ্জায় যেন মাটিতে মিশে যেতে ইচ্ছে করলো। সিরকুটখানা নিজের ডোলা পতুয়ার পকেটে ভাজে খুব বিরক্তে ছুঁড়ে ফেলে চোখ রাঙিয়ে উঠে মাস্টারমশাই। শ্যামবর্ণা সাবদারিওয়ালা এই 25-এর যুবকের চোখ রাঙানিতে চুপ হয়ে যায় ভীষণ হাসাহাসি। থেমে যায় কৌতুক মাখানো মজা। সবাই নিজেদের আসনে চুপটি করে বসে পড়ে। মাস্টারমশাই পরিস্থিতি স্বাভাবিক করতে কালো রঙের শক্ত বোর্ডে সাদা চকের আঁচড় কাটতে হুড়মুড় করে পাঠশালার দরজায় হাজির হলো পাঠশালার অতি জনপ্রিয় চঞ্চল সপ্তদশী কিশোরী উড়নচণ্ডী ওরফে তিস্তা। পাঠশালার মধ্যিখানে অবস্থানরত ছাত্রী বোমড়ি উচ্ছ্বসিত কণ্ঠে বলল, তিস্তা, পচা বস্তা আসছে মাস্টারমশাই। মাস্টারমশাইয়ের হাতের চকখানা মাটিতে পড়ে যায়। বিরাট চিৎকারে আর কিছুক্ষণ আগে ঘটে যাওয়া কাণ্ডের ভাবনা একটু অন্যমনস্ক ছিল বিদায় চকেরই দশা। তিস্তা মাস্টারমশাইয়ের হতভম্ব অবস্থা দেখে ফিক করে হেসে দেয়। মাছ সিথি কাটা মাথা দুটা ছোট ছোট দুলে থাকা বেনি দুলতে দুলতে বলে, মাস্টারমশাইয়ের দাঁতে পোকা, মাস্টারমশাই বড্ড বোকা। তিস্তার এই নির্বোধ ছন্দখানি কারো কান অব্দি পৌঁছায়নি। তিস্তার কানে নিজেকে ধন্য মনে করলে এত সুন্দর ছন্দখানা শুনে। তাছাড়া মাস্টারমশাইয়ের কান অব্দি ছন্দটা গেলে উড়নচণ্ডীর গাল দুটো চড়িয়ে ছাল তুলে দিত। সে দীর্ঘ শব্দ প্রদান করে ছন্দখানি বের করেছে বলেই তার গাল দুটো আজ বেঁচে গেল। এতক্ষণ অব্দি ঘটে যাওয়ার সবটা বিব্রতকর পরিস্থিতির রাগ তিস্তার উপর গিয়ে পড়ল। চিকন বেতের লাঠিটা দিয়ে তিস্তার বাঁ হাতের বাহুতে আঘাত করে মাস্টারমশাই শাসানির স্বরে বলে, তুই রোজ রোজ পড়তে আসিস কেন দেরি করে? বাড়িতে কি কাজ করিস রে? তোর বাবারে আমার কাছে আসতে বলবি। তোর আর পড়াশোনা হবে না, এতটুকুতেই থামাতে বলবো। বিয়ে করে সংসার ঠেলবি সেটাই ভালো। তিস্তা মাথা নিচু করে পায়ের নখ দিয়ে মাটির মাঝে আঁচড় কাটে। রোজ রোজ মাস্টারমশাই একই কথা বলে। নতুন কিছু বুঝে বলা যায় না? বিয়ে করলে কি আর সে এত দুষ্টুমি করতে পারবে? মাস্টারমশাইটা বড্ড বোকা, বুঝে কম। তিস্তার প্রাণপ্রিয় সই নিজের কণ্ঠটা সাধারণের থেকে একটু উঁচু করে বলল, মাস্টারমশাই, উড়নচণ্ডী তো আজ অনেক আগে পাঠশালাতে আসবো বইল ঘর থেকে বের হয়েছে, তবুও অত দেরি করলো কেন? কোথায় ছিল জিজ্ঞেস করেন। ভ্রমরীর কথা শুনে প্লাবনের ব্রু খানিকটা কুচকে আসে। বিরক্তি মাখা কণ্ঠে বলে, কার বাড়িতে আম জাম কাঁঠাল এসব চুরি করতে গিয়েছিলি নাকি বেলি ফুল কুড়াতে গিয়েছিলি? তিস্তা নিজের শরীর পানে রক্ত চক্ষু নিক্ষেপ করে। সঠিক সময় সঠিক বাসটা খাওয়াতে মেয়েটা ওস্তাদ। প্লাবন তিস্তার কান টেনে নিয়ে বলে, আর যদি কখনো দেরি হয় তবে এ মুখও হবি না। মুখে কি কুলুপ এঁটেছিস? কথা বলিস না কেন? কথা বললেই তো আপনি মারবেন মাস্টারমশাই। তিস্তা সহজ সরল কথাটাতে তার কানে টান খাওয়ার পরিমাণ বাড়লো, সাথে বাড়লো মাস্টারমশাইয়ের কণ্ঠেতে। চেঁচিয়ে বলেন, প্রশ্নের আগে তোর জবাব তৈরি, কিন্তু কাজের বেলা কাজ কলা। যা টেবিলে গিয়ে বস, আর বিরক্ত করবি না কেমন? যা। তিস্তা মাথা নাড়িয়ে দপ করে ভ্রমরীর পাশে গিয়ে বসল। তাল মাটিতে পড়ার মতন শব্দ করে মার বসালো সইয়ের ফিটে। ভ্রমরী ব্যথাতুর কণ্ঠে আহ করে উঠল। বেশি এলো মাস্টারমশাইয়ের আরেক দফা রাম ধমক। অতঃপর কানে ধরিয়ে দাঁড় করিয়ে রাখলেও পুরোটার সময় কখনো একে কখনো ওকে বিরক্ত করে গেল পড়ার সময়টুকু। মাঝে মাঝে পিঠে বেতের আঘাতও খেলো। এ আর নতুন কি, প্রতিদিনের পুরাতন রুটিন। পড়া প্রায় শেষের দিকে। ভ্রমরী এতক্ষণে পেটে জমিয়ে রাখা কথাটা আর জমিয়ে রাখতে না পেরে বলেই ফেললো, জানিস তিস্তা, মাস্টারমশাইকে কে যেন সিরকুট দিয়েছে, তাও আবার প্রেম প্রেম সিরকুট। তুই দেরিতে এলি বলে মজাটা ফেলিনি, এই জন্যই বলি তোর তাড়াতাড়ি আসার অভ্যাস করা উচিত। কি ভয়ঙ্কর মজাটা থেকে বঞ্চিত হলি রে। তিস্তা মুখ বেঞ্চি দিয়ে উঠে ফিসফিস করে বলে, তুই আর তোর মাস্টারমশাই মিলে প্রেম প্রেম সিরকুট পড় আর মজা নে। আমার কি? দাঁড়া, তুই আমায় মার খাইয়েছিস না ডাইনি, এবার দেখ তোর কি করি। তিস্তার এখন হুমকিময় কণ্ঠে ভয়কে যায় ভ্রমরী। ভয় ভয় কণ্ঠে কিছু বলার আগেই তিস্তা ছড়া কণ্ঠে বলে,
উঠল, মাস্টারমশাই আপনারা নাকি কেউ চিরকুট দিয়েছে, আমাদের মিষ্টি খাওয়াইবেন না? চিরকুট ফাইলে মিষ্টি খাওয়াতে হয়? প্লাবন সবে বোর্ডের শেষ লেখাটুকু সম্পূর্ণ করেছে। তিস্তার দুষ্টুমি মাখা কণ্ঠে সে মনে মনে কিছুটা হোঁচট খায়। নিজেকে দাতস্থ করে সেকেন্ড পিসে হাতের মাঝে লিখে ক্ষয় হওয়া অর্ধেক চকটুকুন ছুঁড়ে মারে তিস্তার বরাবর। তর্জনী আঙ্গুলটা উঠিয়ে ধমকের স্বরে বলে, এতটুকু একটা মেয়ে কি বুঝিস? চিরকুটের দিন দিন যে গোল্লায় যাচ্ছিস বাড়ির মানুষ জানে নাকি জানানোর ব্যবস্থা করব? তিস্তা যতটুকু পারে নিজের মুখমণ্ডলে নিষ্পাপের ছোঁয়া এনে অসহায় কণ্ঠে বলে, মাস্টারমশাই আমি তো জানতাম না এসব, ওই ভ্রমরই বলেছে সব। ভ্রমরের ফানে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় প্লাবন। রাশবাড়ি কণ্ঠে বলে, বোর্ডের করানো অঙ্কটা তুমি কাল 5 বার করে আনবে ভ্রমরী, মনে থাকবে? ভ্রমরী কেবল অসহায়দের মতন মাথা নাড়িয়ে বলে, আচ্ছা মাস্টারমশাই। এই আচ্ছা কি? আচ্ছা বলবা কেমন? ভ্রমরী আবার পুতুলের ন্যায় মাথা নাড়ায়। প্লাবন এবার সবার উদ্দেশ্যে বলে, যাও আজ সবার ছুটি, বিকেল তো হয়েছে, মনে হয় 5টা বাজে, যাও সবাই, কাল ঠিক সময়ে চলে আসবে। আর হ্যাঁ, এই চিরকুটটা নিয়ে উল্টোপাল্টা কথা যদি আমায় নিয়ে ছড়িয়েছ তবে খবর আছে। সবাই যার যার মতন মাথা নাড়িয়ে দ্রুত বই খাতা নিয়ে ছুট লাগায় নিজেদের গন্তব্যে। তাদের সাথে তিস্তাও যোগ দিতে নিলে প্লাবন গম্ভীর কণ্ঠে বলে, তিস্তা তুই কোথায় যাচ্ছিস? আজ তুই দেরি করে এসেছিস, তাই তোর শাস্তি হলো সন্ধ্যা অবধি এখানে পড়বে। আমি একটু বাজারে যাব, তোর বাবাকে বলবো যাওয়ার সময় যেন তোকে নিয়ে যায়। তুই তো ছাড়া গরু, একা ছাড়া যায় না আবার। তিস্তা তেতে ওঠে, কিন্তু কে পরোয়া করে তার তেজ? ভ্রমরী হাসতে হাসতে ঠিক হয়েছে বলে বেরিয়ে যায়। তিস্তা মুখ বেংসি দিয়ে আবার নিজের জায়গায় বসে পড়ে। পুরো রুমটাতে সে একা, টিনের সালের ঘর। মাস্টারমশাইও তাদের বাড়ির জন্য বাজার করতে গ্রামের হাটে চলে গিয়েছে। মাস্টারমশাইয়ের অসুস্থ মা ছাড়া পুরো বাড়িটাতে আর কেউ নেই। মানুষটা প্রায় শয্যাশায়ী, মাঝে মাঝে একটু হাঁটাহাঁটি করে, কোনো কাজ করতে পারে না। তারা আগে শহরে থাকলেও মাস্টারমশাই একটু নিবিড়ভাবে বাস করার জন্য গ্রামে খুঁটি গেড়েছে। শিক্ষিত হওয়ায় গ্রামের স্কুলে পাঠদান করায়, সাথে বাড়িতে প্রাইভেট পড়ায় মধ্যাহ্নের দিকে। তাদের বাড়ির কিছু কাজ গ্রামের এক চাষি করে দেয় মাস্টারমশাই, তার বিনিময়ে বেশ কিছু টাকা করে দেয় অবশ্য, আর বাদ বাকিগুলো মাস্টারমশাই করে। বেশ খানিকটা সময় নিজের মাধ্যমিকের বইটা নেড়েছেড়ে সরু টেবিলটার উপর গভীর নিদ্রায় চলে যায় তিস্তা। সারাদিনের দৌড়ঝাঁপের দেহটা বেশ ক্লান্ত, এবার একটু স্বস্তি মিলক তারও। গ্রামের পথ ধরে বাড়ি ফিরছে প্লাবন। এক হাতে তার বাজারের জিনিসপত্র। ঠিক বাড়ির কাছাকাছি আসার পর তার মনে পড়ল পকেটে থাকা ভীষণ অযত্নে চিরকুটখানার কথা, যা একজন ভীষণ দুষ্টুমি বুদ্ধি দিয়ে লিখেছে। আদৌ চিরকুটে লিখা ভাষাগুলোর গভীরতা হয়তো তার জানা নেই, তবুও মাস্টারমশাইকে বিব্রত অবস্থাতে ফেলার জন্য এই কুব্যবস্থা। প্লাবন চিরকুটটাতে বেশ খানিকটা সময় হাত বুলায়। লেখাগুলোর মাঝে তিস্তার ছোট গোলগাল মিষ্টি মুখখানা বেশে আসে। মেয়েটা চিরকুট লিখেছে মজা করার জন্য, কিন্তু সে ভুলেই গেছে মাস্টারমশাই প্রতিনিয়ত তার খাতা দেখে, তার হাতের লেখা চিনি, এমনকি পায়ের নখ হতে মাথা চুল অব্দি সব মাস্টারমশাই জানে। আনমনেই হাসে মাস্টারমশাই। পথিমধ্যে বাড়ির পাশে মতিন চাচার সাথে দেখা হলো। মাস্টারের থেকে দ্বিগুণ বয়সী লোকটা মাস্টারকে দেখার সাথে সাথে সম্মানের সহিত বলল, আসসালামু আলাইকুম মাস্টারমশাই, কেমন আছেন বাবা? প্লাবন ইসলামের উত্তর দিয়ে শ্রদ্ধার সাথে বলল, এই তো চাচা ভালো, আপনি? আমিও মেলা ভালো আছি বাবা, কিছু প্রয়োজন হলে আমাকে জানাবেন। আপনি আসার পর থেকে গ্রামের ছেলে ফেলে স্কুলে যাওয়ার আগ্রহ দেখায়, আপনার প্রতি আমাকেও কৃতজ্ঞতা রইল। প্লাবন কেবল মুচকি হাসে। 2 বছর যাবৎ সবার মুখে একই কথা শুনে আসছে। বেশ শান্ত স্বভাবের হওয়াতে রাতারাতি গ্রামের সবার পছন্দের তালিকায় পড়ে গেছে। প্রায় বছর 2 আগেই এই গ্রামে এসেছিল তারা। এরপর থেকে গ্রামের সবার কাছে মাস্টারমশাই হয়ে গেছে। ছোট বড় সবার সম্মানের পাত্র। কেউ তার মুখের উপর কথা বলে না, কেবল একজন ছাড়া। প্লাবন আবারও মুচকি হাসে। বাড়ি ফিরতে ফিরতে প্রায় 8টা বাজলো প্লাবনের। পড়ার ঘরে আলো জ্বলছে দেখে অবাক হলো। ঘরটার ভিতর গিয়ে সে অবাকে হা হয়ে গেল। তিস্তা মেয়েটা এখনো বাড়ি যায়নি, বরং নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। অন্যান্য দিন হাজার বলে গেলেও মেয়েটা থাকে না, আর আজ এত রাত অবধি এখানে। প্লাবন হালকা হাসে। ঘুমিয়ে থাকা নিষ্পাপ মুখখানার দিকে তাকিয়ে থাকে। মেয়েটা বেশ সাধুর। অন্যান্য শিক্ষার্থীদের মতন তাকে ভাবতে পারে না প্লাবন। মেয়েটা অপ্রস্তুতময় দুষ্টুমিটা নজর কাড়ে যে তার।
নিজের মুগ্ধতা নিজের মাঝে চেপে রাখে রাশবাড়ি কণ্ঠ ডেকে তুলল তিস্তাকে। তিস্তা প্রথমে বুঝতে না পারলেও পরক্ষণে এত রাত অবধি ঘুমিয়ে থাকার জন্য কতক্ষণ হা হুতাশ করলে। একা একা চলে যাওয়ার প্রস্তুতি নিতে প্লাবন নিজের টর্চ লাইটটা নিয়ে বের হয়ে এলো। একা রাতে কোনো মতেই ছাড়া যাবে না যে। খুব দ্রুত বাড়ি ফেরার জন্য বাগানের পথ ধরে বাড়ি ফিরছে প্লাবন আর তিস্তা। প্লাবনের বড় বড় স্যান্ডেল জোড়া তিস্তার পায়ে শোভিত আছে। মেয়েটা জুতো পরে আসেনি। আদার রাস্তায় কিছু পায়ে বিঁধলে কেটে টেটে হয়রান করবে, বেশ আহ্লাদিত। তাই প্লাবনের জুতো তাকে দিয়েছে। বুকের মাঝে বই দুখানা সেফে সাবধানে পা ফেলে চলছে তিস্তা। কেমন গা সমসমে রাস্তা, তার ভীষণ ভয় করছে। তাই দ্রুত গিয়ে মাস্টারমশাইয়ের হাতটা চেপে দৌড়ল সে। প্লাবন সাবধানে পা ফেলতে ফেলতে বলল, কিরে ভয় পাচ্ছিস? তিস্তা ভীত স্বরে বলল, হ্যাঁ। প্লাবন আর কিছু না বলে তিস্তার হাতটা ধরে দ্রুত এগিয়ে যাচ্ছে। হঠাৎ বাগানের অপর পাশ থেকে কিছু একটা শব্দে ভয় পেয়ে যায় তিস্তা। ধীরগতিতে বলে ওঠে, আম্মা গো, ভূত। প্লাবন দ্রুত তিস্তার মুখ চেপে ধরে হুঁশিয়ারি কণ্ঠে বলে, চুপ কর, ভূত না, কোনো মানুষ, চুপ কর। তিস্তা তবুও ভয়ে কেঁপে ওঠে। প্লাবন গাছের পাতাগুলো একটু সরাতেই দেখে মোড়লের বাড়িতে চকচকে ঝকঝকে জামা পরা কতগুলো মেয়ে ঢুকছে। তিস্তা কৌতূহল নিয়ে তাকিয়ে থাকলেও প্লাবনের যা বোঝা তা বোঝা হয়ে যায়। সে তিস্তার হাত ধরে ব্যতিব্যস্ত স্বরে বলে, চল তিস্তা, দেরি হচ্ছে। তিস্তা তখনও কৌতূহল চোখে তাকিয়ে প্লাবনকে উদ্দেশ্য করে বলে, এই মেয়েগুলো মোড়ল চাচার বাড়িতে কেন? এরা কারা মাস্টারমশাই? আমাদের গ্রামের তো না। প্লাবন উত্তর দেয় না, কেবল রাশবাড়ি কণ্ঠে বলে, যেখানে সেখানে প্রশ্ন করতে নেই তিস্তা, তাড়াতাড়ি চল এখান থেকে। কেউ দেখতে ফেললে সর্বনাশ হবে। তিস্তার কৌতূহল তবুও মেটে না। এ ব্যাপারে তার জানতে হবে যে। মাস্টারমশাইয়ের মনে ভয় ঢুকে। মেয়েটা যা কৌতূহল প্রবণ, এত দ্রুত ওর কৌতূহল মিটবে না। ওর যোগ না আবার কোনো সর্বনাশ ডাকে। আকাশে মেঘগুলো খানিকটা তুলোর মতন লাগছে। শরতের আকাশটা ভীষণ আদুরে, দেখলেই মনে হয় ছুঁয়ে দিতে। এমন এক অদম্য ইচ্ছে নিয়ে সে আকাশপানে ড্যাব ড্যাব করে তাকিয়েছে তিস্তা। সাথে হেঁটে যাচ্ছে গ্রামের সরু পথ দিয়ে। তার সাথে আজ কেবল মাস্টারমশাই আছে। মাস্টারমশাই নিজের সাইকেলটা নিয়ে হাঁটছে গম্ভীরভাবে। তিস্তা কতক্ষণ মনের মাঝে হাবিজাবি ভেবে হঠাৎ মাস্টারমশাইকে প্রশ্ন করলো, আচ্ছা মাস্টারমশাই, আপনারা একটা কথা বলে রাখবেন? মাস্টারমশাই খানিকটা ভ্রু কুঁচকায়, সন্ধিয়ান কণ্ঠে বলে, উল্টো পাল্টা চাইবি নাকি? আপনার সবসময় মনে হয় আমি উল্টো পাল্টা চাই। থাক, লাগবে না। তিস্তা রেহেন অভিমানে গোপনে হাসে মাস্টারমশাই। শরতের কোমল বাতাসে ছুঁয়ে যাচ্ছে শরীর। একটু কেঁপে কেঁপে উঠছে অভিমানী সপ্তদশী। মাস্টারমশাই কিছু বলে না, কারণ তিস্তা আবার নিজ থেকেই আসবে কথা বলার জন্য। মিনিট 5 পেরিয়ে যায়। তিস্তা চুপ রয়। এখন যে পথটি দিয়ে হাঁটছে তার বাঁ পাশে একটা মরা নদী আছে। মৃত নদী হলেও তার রূপের যেন অন্ত নেই। তিস্তা মৃত নদীটির দিকে তাকিয়ে আনমনেই বলে, জানেন মাস্টারমশাই, এই গ্রামে অনেক আগে এক জমিদার বাস করত। তার নাম ছিল আনন্দমোহর। ওনার সহধর্মিণী এই নদীটা খুব পছন্দের ছিল। ওনার পছন্দকে আরও সৌন্দর্যময় করে তুলতে নদীটির পাড় ছিনা পাথর দিয়ে বাঁধানো হয়। একটি বিশাল বসার জায়গা বানানো হয় সুন্দর করে। আনন্দমোহরের স্ত্রীর নাম ছিল মধুসখী। সেই নাম অনুসারে নদীটির নাম রাখা হয় মধুসখী। কিন্তু এই প্রিয় নদী কাল হয়ে দাঁড়ায় মধুসখীর। একদিন এই নদীতে ডুবেই সে মানবী মারা যায়। এরপর নাকি প্রায় কত যুগ নদীটি মৃত ছিল। এর পানি শুকিয়ে শহর জেগেছিল, কিন্তু হঠাৎ একদিন সবাইকে অবাক করে নদীটিতে আবার পানি আসলো। নদীটি ভরে গেল, তার রূপ আবার বেড়ে উঠল। প্লাবন খুব মনোযোগ দিয়ে সবটা শুনল। সে এগুলো জানে। গত 2 বছর যাবত অনেকেই নদীটিকে জাদুময় নদী বলে আখ্যায়িত করে। অনেকে তো রাতে এখান দিয়ে আসে না। গ্রামীণ কিছু কুসংস্কার থেকেই যায়। তবে সে পুরনো গল্প নতুন করে তিস্তার মুখ থেকে শুনতে ভালোই লাগছে। তাই সে নীরব শ্রোতা হয়ে সবটা গল্প শুনলো। এবার সে প্রশ্ন করলো, তাহলে তিস্তার নদীটি আবার মৃত হলো কিভাবে? তিস্তা একটু খুশি হলো। মাস্টারমশাই তার কাছে কিছু জানবে, শিখবে। সে যেন বিশ্ব জয় করার আনন্দ দিল তাকে। সে উচ্ছ্বসিত কণ্ঠে বলল, এই নদীটা আবার মৃত বলে ঘোষণা দেওয়া হয় প্রায় 17 বছর আগে। আমি জন্মানোর 5 দিনের মাথায় নাকি নদীটা মারা যায়।
এর স্বর জেগে ওঠে। আমি যখন মায়ের পেটে আসি তখনই নাকি নদীটা তার স্রোত হারিয়ে ফেলে, গতি কমিয়ে দেয়। জানেন মাস্টারমশাই, আমার কি মনে হয়? মাস্টারমশাই উৎসুক দৃষ্টিতে তাকিয়ে বলে, কি মনে হয়? আমি জন্ম নেওয়ার সাথে সাথে নদীটা মারা গেছে। বোধ হয় আমি মারা গেলে নদীটা আবার বেঁচে উঠবে। প্লাবনের পাটা আপনা আপনি থেমে যায়। কথাটা মস্তিষ্ক অব্দি পৌঁছতে খানিকটা নড়ে উঠে। সে ধমক দিতে গিয়েও নিজেকে তাতস্থ করে বলে, তাহলে এক কাজ কর, তুই বরং তাড়াতাড়ি মরে যা। তুই বেঁচে থেকে তো কারো কোনো কাজে আসছিস না, বরং মরে গিয়ে কাজে আসবি। এই মৃত নদীটা জীবিত হয়ে গেলে এখানে মাছ চাষ করা যাবে। তারপর কত মানুষ সেই মাছ বিক্রি করে তাদের উপর উদর ফুর্তি করতে পারবে। কি বলিস? তিস্তা মাথা নত করে কেবল ঘাড় কাত করে, যার অর্থ ঠিক আছে। প্লাবন অবাক হয়, এত ভদ্র মেয়ে তো তিস্তা না। এদিকে সপ্তদশী তিস্তার মনে অভিমানের পাহাড়টা আরেকটু বড় হয়। মাস্টারমশাইকে সে ওই কথাটা বলেছিল যেন মাস্টারমশাই তাকে ধমক দেয়। ধমক দিয়ে বলে, এসব কথা ভুলবি না। কিন্তু তাকে ভুল প্রমাণ করে দিয়ে মাস্টারমশাই কিনা তাকে মরে যেতে বলল। মাস্টারমশাই কি বুঝে না? তিস্তার ভীষণ আদুরে লাগে মাস্টারমশাইয়ের বকা। অভিমান অধিক হয়, চোখের কোণে উকি দেয় অশ্রুপান। সে তাড়াতাড়ি বইয়ের ব্যাগটা আঁকড়ে ধরে ছুট লাগে। তিস্তার এহেন কাণ্ডে প্লাবন বেশ অবাক হয়। পিছন থেকে কয়েকবার ডাক দেয়, কিন্তু কে শুনে কার ডাক? প্লাবনের মনে সামান্য বিষণ্ণতা করা নাড়ে। কিন্তু মেয়েটাকে তখন আহ্লাদ দেখালে সে এসব কথা আবারও বলতো, আর প্লাবনের দেহের মাঝে ছোট্ট হৃৎপিণ্ডটা রক্তক্ষরণ হতো। তিস্তা আজ স্কুল না গিয়ে ফিরে এসেছে। তখন ছুট লাগিয়ে স্কুলে গেট অবধি গিয়েও স্কুল যায়নি, অন্য রাস্তা দিয়ে বাড়ি চলে এসেছে। হুটহাট মন খারাপ হয় আজকাল। মা বলেছে এই বয়সে ওই একটু একটু হয়। তিস্তা মন খারাপ করে উঠোনের এক কোণে বসে আছে। তার মা তনয়া চুলায় ভাত বসিয়ে মেয়ের দিকে এগিয়ে আসে। আদুরো কণ্ঠ বলে, কি হলো আজ তিস্তামণির? সে আজ দৌড়ঝাঁপ করছে না যে? আজ সে তোমার আপাই আসবে, সে খেয়াল আছে? আমার হুটহাট মন খারাপ করে আম্মা, আমার ভালো লাগে না কিছু। এই বয়সে তো মন খারাপ করবই, বিয়ের বয়স পার হইয়া যাইতেছে, অথচ তোমার মা বাপে তোমারে বিয়ে দিতেছে না। কত কইরা বুঝাইলাম, তাও বুঝে না। তিস্তার দাদি এহেন কথায় তিস্তা ড্যাব ড্যাব করে তাকায়। তার বিয়ে করার জন্য মন খারাপ হচ্ছে? ছি, এ তাহলে কেমন মন খারাপ? তনয়া বেশ বিরক্ত স্বরে বলে, আম্মা এসব আপনার ছেলে শুনলে কিন্তু আবার রাগারাগি করবে। আপনি ওর সামনে এগুলো বলবেন না দয়া করে। বৃদ্ধা মহিলা এবার নিজের ঘর থেকে বেরিয়ে আসে, খুঁড়িয়ে খুঁড়িয়ে নাতনির কাছে এসে বলে, এখন আমার কথা তো তোমরা কেউ শুনবা না। সংসারে এখন হইলাম গিয়া আমি পুরাতন ভাঙ্গা থালার মতন, যা কাজে আসে না, অথচ ফালাতে পারো না মায়ায়। তাও তোমারে বলিব, মাইয়া মানুষের শরীর বাড়ার সাথে সাথে মানুষের দৃষ্টির লোভ বাড়ে। তাই কাল বিলম্ব না কইরা মাইয়া শ্বশুর বাড়িতে পাঠাই দেওয়া উচিত। তনয়া খানিক বিরক্ত হয় শাশুড়ির কথায়। এসব কুসংস্কার এখনও তার শাশুড়ি ধরে রেখেছে। মেয়েটার মাথায় এসব ঢুকলে আর পড়াশোনা করবে? এমনিতেই তো প্রচুর দুষ্টু। তিস্তা বিরক্ত হয়ে উঠে দাঁড়ালো, মুখ বেঞ্চি দিয়ে বলল, আম্মা তোমার শাশুড়ি বিয়ে করার শখ জেগেছে, সেটা তো বলতেই পারছে না, তাই আমার নামে চালাচ্ছে। কি যুবতী, তাই না? তনয়া মেয়ের এমন বেশরম কথায় হেসে ওঠে। বৃদ্ধ লতিফা ফোকলা দাঁতে একটু হেসে লজ্জারাঙ্গা কণ্ঠে একটু শাসনের সুর ঢেলে বলল, দিনে দিনে গতর ভাড়ে আর ইতরামি বাড়ে মাইয়ার। তিস্তান দাদির গাল টেনে দেয়। ফিক করে হেসে ওঠে তিনজনে। দাদিকে সে বেশিরভাগ সময় যুবতী ডাকে, কারণ দাদি পছন্দ করে না তাকে কেউ বৃদ্ধ ভাবুক। তিস্তার ডাকেন দাদি বেশ আনন্দিত হয়। আজ দুপুর 3টা বাজার আগে তিস্তা হাজির পাঠশালায়। পরনে তার নতুন লাল টুকটুকে গোল ফ্রকটা। তিস্তার বয়স 17 হলেও দেখতে বেশ বাচ্চাদের মতন ছোট। প্লাবন সবে স্নান করে এসেছে। খেতে যাওয়ার জন্য রান্নাঘরে যেতেই তার টিনের চালের ঘরটি দেখে পড়ল। লাল টুকটুকে ফ্রক পরা এক কিশোরী মাথা নিচু করে বসে রইল। প্লাবন খানিকটা অবাক হলো। তিস্তা তো এত তাড়াতাড়ি পড়তে আসার মেয়ে না। প্লাবন নিজের খাবারের কথা ভুলে দ্রুত পায়ে পাঠশালার রুমটিতে চলে যায়। তিস্তার কাছাকাছি আসতে কান্নার শব্দ বেশি এলো। প্লাবনের বুকটা খানিক মুচুর দিয়ে উঠল। সকালে মেয়েটা রাগ করে আর স্কুলেও যায়নি, এখন এখানে কান্না করছে কেন? সকালে রাগের জন্য কান্না করছে? খানিকটা ইতস্ততা নিয়ে প্লাবন বরাট তবে শান্ত কণ্ঠে ডাক দিল, তিস্তা।
তিস্তার কোনো ভাবান্তর দেখা গেল না, বরং সে কান্নার গতি আরেকটু বাড়িয়ে দেয়। প্লাবন আবারও ডাক দিল আদুর কণ্ঠে, তিস্তা, কি হলো তোর? তিস্তার তবুও নড়চড় নেই। প্লাবন এবার ইতস্ততায় ঝেড়ে ফেলে দিয়ে তার ডান হাতটা তিস্তার বাহুতে রাখতে তিস্তা ভয় পেয়ে ছিটকে দূরে সরে গেল। বিতকণ্ঠে বলল, আমি আর এ জামা পরব না, আমি আর ছুটোছুটি করব না, আমি আর ওর সামনে যাব না। নোংরা মানুষ, সবাই নোংরা। তিস্তার আচমকা বলা কথাগুলো প্লাবনের মস্তিষ্ক অব্দি পৌঁছাতে একটু সময় লাগে, কিন্তু বোধগম্য হতে শরীরটা একটু কেঁপে ওঠে। অনাকাঙ্ক্ষিত ভয় মাথা ছাড়া দিয়ে ওঠে। তিস্তা এসব কথা বলছে কেন? প্লাবন ব্যতিব্যস্ত স্বরে বলে, কি হয়েছে তিস্তা? কে কি বলেছে তোকে? আমায় বল, কি হয়েছে? তিস্তার ততক্ষণে হেঁচকি উঠে গেছে কাঁদতে কাঁদতে। সে মাস্টারমশাইয়ের দিকে তাকায়, চোখগুলো লাল হয়ে ফুলে গেছে। মাস্টারমশাইকে দেখে ভিতরে সব কান্না বের হয়ে আসে। অভিযোগের স্বরে বলে, সবাই খারাপ মাস্টারমশাই, অনেক খারাপ। জানেন, আমার গাল, পেট, ঘাট ধরেছে ও বাজেভাবে, খুব খারাপ ওর হাত। প্লাবন আটকে ওঠে, বিস্মিত কণ্ঠে বলে, কে ধরেছে তোর গাল? তিস্তা ফুফিয়ে কেঁদে দেয়। অস্ফুট স্বরে বলে, দুলাবাই। ফুলো ফুলো চোখ দুটো কিছুক্ষণের নির্বিব্রত উচ্ছ্বাসে পরিপূর্ণ। প্লাবন দূর হতে উচ্ছ্বাসিত মুখখানা দেখে তৃপ্তির হাসি হাসে, ছোট্ট শ্বাস ফেলে বলে, আর খাবি তেঁতুলের আচার? তিস্তা শেষ পর্যায়ে আচারটুকু মুখে পুরে নেয়। অমৃতের ন্যায় অতিরিক্ত স্বাদে চোখ মুখখানা বন্ধ হয়ে আসে। তিস্তার এখন মুখভঙ্গি চেপে দেখে চাপা হাসে প্লাবন। আচারের প্রতি তারও ভীষণ লোভ হচ্ছে। তিস্তার খাওয়ার অভিনয় দেখে তিস্তা মুখের আচারটুকু শেষ করে আঙ্গুলগুলো ছাড়তে ছাড়তে বলল, না মাস্টারমশাই, আর খাবো না। তবে কি আমি আচারের বয়াম রেখে আসবো? তিস্তা মাস্টারমশাইয়ের কথা শুনে তৎক্ষণাৎ আচারের বয়ামটা ছিনিয়ে নেয়। প্লাবনের কাছ থেকে একটু আড়াল করে বলে, না, এই আচার আমি বাড়ি নিয়ে যাব। এখন আর খেতে ইচ্ছে করছে না, কিন্তু যদি পরে আবার খেতে ইচ্ছে করে তখন আমি কি করব? তাই এটা আমার সাথে নিয়ে যাচ্ছি। যেদিন আমার খাওয়ার ইচ্ছে শেষ হয়ে যাবে সেদিন দিয়ে যাব। তোর ইচ্ছে শেষ হওয়ার আগে না আমার আর আচার শেষ হয়ে যায়, দেখিস। মাস্টারমশাই রেহন কথায় তিস্তা ব্রু কুচকে তাকায়। কতক্ষণ তাকিয়ে থেকে ঠোঁট ফুলিয়ে বলে, আপনি কি চাচ্ছেন আমি এখন রাগ করে আচার না নিয়ে চলে যাই? প্লাবন হতভম্ব হয়ে যায় রেহন প্রশ্নে, খানিকটা হোঁচট খায় মনে মনে। ব্যতিব্যস্ত স্বরে কিছু বলতে যাওয়ার আগে তিস্তা বয়ামটা নিজের ব্যাগে রাখতে রাখতে বলে, আপনি এমনটা চাইলেও কিছু করার নেই, কারণ আচারটা আমার ভীষণ ভালো লেগেছে। আপনাকে এর জন্য আমি পড়া শিখিয়ে দিব, কেমন? প্লাবন এবার শব্দ করে হেসে দেয়। মেয়েটা এত বাচ্চা বাচ্চা কথা কেন বলে? একটু আগেও এই ছোট্ট মেয়েটা কেমন যেন বড় হয়ে গিয়েছিল, ভীষণ অচেনা এক নারীতে রূপান্তরিত হয়েছিল। কতটা ধৈর্য সহকারে সামলাতে হলো তাকে। প্লাবন তিস্তার মাথায় স্নেহের হাত বুলিয়ে বলল, তোর আপা জানে, তাই না? তুই তোর আপাকেই প্রথম বলেছিলি খারাপ স্পর্শের ব্যাপারটা। আমি সবার আগে আপারেই বলছি, দুলাভাই নষ্ট পুরুষ। আমি আপারও অনেক বলেছি, কিন্তু আপা আমাকে সর লাগিয়েছে মাস্টারমশাই, অনেক জোরে মেরেছে। শুকনো চোখগুলো কথার পরিপ্রেক্ষিতে জলে পরিপূর্ণ হয়ে গেল। প্লাবনের বিশাল অবাক লাগলো তিস্তার আপার ব্যবহারে। সে অবাক কণ্ঠে বলল, তোর আপা আর কিছু জিজ্ঞেস করেনি তোকে? আর কিছু বলেনি? হ্যাঁ বলেছে তো, আপা কান্নাও করেছে। আপা বলেছে এই কথা বাড়ির কাউকে না বলার জন্য। তাই তো আপনারে বললাম মাস্টারমশাই, আপনি আর কাউকে বলবেন না, কেমন? আপা কষ্ট পাবে। আপা বলেছে এই কথা আমি কাউকে বললে তার সংসার ভেঙে যাবে, তখন গলায় দড়ি দেওয়া ছাড়া নাকি উপায় থাকবে না দুলাভাই রে, সে অনেক ভালোবাসে। কথা শেষ করে মন খারাপের বিষণ্ণতায় ডুব দেয় তিস্তা। প্লাবন হতাশার শ্বাস ফেলে বলল, এটা ভালোবাসা না রে। যে ভালোবাসা অন্ধ বানিয়ে দেয়, হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে, সেটা ভালোবাসা নেই। তোর আপার সংসার করার লোভ তার স্বামীকে আরও এক ধাপ এই নোংরামের দিকে এগিয়ে দিচ্ছে। বাঙালি নারী জাত ভাবে সংসারবিহীন তারা কিছু না, তাই হাজারো নোংরামি সহ্য করেও সংসার রাখার জন্য মরিয়া হয়ে যায়। আচ্ছা, একটা কাজ করবি তিস্তা? তিচ্ছে উৎসুক দৃষ্টিতে তাকায়, বিষণ্ণ স্বরে বলে, কি কাজ মাস্টারমশাই? তোকে তো দুলাভাই সবার আড়ালে স্পর্শ করেছে, তাই না? হ্যাঁ, তাহলে তাকে শাস্তিটা সবার আড়ালেই তুই দিবি, পারবি না?
প্লাবনের কথায় তিস্তার বোধগম্য হয় না। সে প্রশ্নান্তক দৃষ্টিতে তাকিয়ে বলে, কি শাস্তি দিব? আর দুলাভাই আমার বড়। প্লাবন কিছুটা রেগে যায়, বরাট কণ্ঠে বলে, বড় বলে তুই শাস্তি দিতে চাস না, আর সে তোকে নোংরা চোখে দেখুক সেটা তোর ভালো লাগবে? তিস্তা ডানে বামে মাথা নাড়ালো, যার অর্থ তার ভালো লাগবে না। প্লাবন এবার আশ্বাসের স্বরে বলল, তোর আপার অন্ধত্ব তুই খুঁচাবি, আর দুলাভাইয়ের নোংরামিও তুই দূর করবি, পারবি না? তিস্তার হঠাৎ কি যেন হলো, চোখ দুটো খানা চকচক করে উঠল। বিশান আত্মবিশ্বাসী কণ্ঠে বলল, পারবো মাস্টার মশাই। মেয়ে মানুষকে সৃষ্টিকর্তা আলাদা শক্তি দিয়ে হয়তো বানায়। তারা যতটা অবুঝে হোক, নিজের নিরাপত্তা বেশ ভালোভাবে বুঝে। তিস্তা সেই সত্তার বাহিরে না। হঠাৎ উঠোন থেকে ছড়া কণ্ঠের ডাক ভেসে এলো, মাস্টার মশাই বাড়িতে আসেননি? মোড়ল সাহেব আইসে আপনার সাথে দেখা করার জন্য। প্লাবনের কপাল কুঁচকে যায়। মোড়ল সাহেব তার সাথে দেখা করতে আসছে কেন হঠাৎ? তিস্তা অবাক দৃষ্টিতে মাস্টার মশাইয়ের দিকে তাকায়, বিস্মিত কণ্ঠে বলে, মোড়ল সাহেব আপনার সাথে দেখা করতে কেন আসছে মাস্টার মশাই? প্লাবন মাথা নাড়িয়ে জানি না বলে বড় টিনের ঘর থেকে বেরিয়ে আসে। প্লাবনের মাও দুপুরে খেয়ে ভাত ঘুম দিয়েছিল, কিন্তু মোড়লের নাম কানে যেতেই ভীষণ ঘুম যেন কোথায় উড়ে গেল। সে তাড়াতাড়ি নিজের ঘর থেকে বাহিরে বেরিয়ে এলো। তখন শরৎ এর নরম দুপুর। গ্রামে দুপুর বেলাটা থাকে বেশ নিস্তব্ধ। মোড়ল সাহেবকে দেখে প্লাবন বেশ সম্মানের সাথে সালাম করে, বিনীত কণ্ঠে প্রশ্ন করে, আপনি এখানে যে? কোনো প্রয়োজন থাকলে আমাকে ডাকতে পারতেন। মোড়ল সাহেব তার সাথে চাকরটার কাছ থেকে হুকা ফান করে। হুকা ধোঁয়া আকাশে উড়িয়ে দিয়ে কর্কশ কণ্ঠে বলে, এই গ্রামে তো অনেক মাস্টারই আছে, কিন্তু আমার মাইয়া কঙ্ক না তোমারই লাগবো পড়ার জন্য। তুমি সময় কইরা গিয়া পড়াইও, টাকা পয়সার ব্যাপার নিয়ে ভাবতে হইব না। প্লাবন তার মাধুর্যতাময় কণ্ঠে আরও বিনীত ভাব ঢেলে বলে, শিক্ষকদের পড়ানোর বিনিময়ে যেটা দেওয়া হয় সেটাকে সম্মানই বলে, টাকা পয়সা না। আর আপনি তো জানেন দুপুরে আমার একটা শিক্ষার্থীদের দল আছে যাদের আমি পড়াই, সেটা ছুটি দিতে দিতে সন্ধ্যা নামে, এরপর তো আর পড়ানো সম্ভব না। আপনি বরং কঙ্কনারে এসে পড়ে যেতে বইলেন। প্লাবনের কথা শুনে প্লাবনের মা হুঙ্কার দিয়ে বলে, কাকে কি বলছো প্লাবন? মোড়ল সাহেব যেখানে এত বড় প্রস্তাব দিচ্ছে সেখানে তোমার না করাটা বেমানান। এটা আমার একান্তই ব্যক্তিগত বিষয় মা, আপনি কিছু বলবেন না আশা করি। প্লাবনের কথায় তার মা চুপ হয়ে গেলেও মোড়লের সাথে থাকা তার চাকরটা চোখ রাঙিয়ে ওঠে, ধমকের স্বরে বলে, আপনি ভুইয়া বাড়ির মাইয়ারে পড়াইতে পারবেন না? এত সাহস কই থেকে আসে আপনার? গ্রামে টিকতে পারবেন তো? মোড়ল সাহেব বিশাল এক ধমক দিলে লোকটাকে। শাসানোর ভঙ্গিতে বললেন, তোর এত সাহস কই থেকে আসে? আমি তো কথা কইতাছি, মাস্টারগুলোকে অভদ্রতা করবি না। মোড়লের দমকে চাকরটা মাথা নত করে ফেলল। মোড়ল সাহেব নিজের বিদঘুটে আকৃতির হাসি দিয়ে সাধারণ কণ্ঠে বলল, আচ্ছা মাস্টার মশাই, তুমি যা কাও তাই হইব। তাহলে কঙ্কনা কাল থেকে তোমার এইখানে আইসেই পড়ব, ভালো থাইকো। প্লাবন গান নাড়িয়ে বলল, বসলেন না? না মাস্টার, মেলা কাজ আছে, আজ তাহলে আসি। প্লাবন মাথা নাড়িয়ে সম্মতি দিল। মোড়ল বের হতে নিয়েও একটু দাঁড়ালো, পড়ার ঘরটার দিকে তাকালো। ঘরের দরজা ঘেঁষে তখন তিস্তা দাঁড়ানো। মোড়ল তিস্তার দিকে তাকিয়ে অদ্ভুত কণ্ঠে প্লাবনের উদ্দেশ্য বলল, এ তিস্তা নদী যে এখানে? কঙ্কনা এলে আবার দেখো, তিস্তা নদীর জল বহুদূর না গড়ায়, একটা সাপ হলে আর একটা নেউল। মোড়লের কথায় প্লাবন কিছুটা হেসে দেয়, হেসে চোখে ইশারা করে, তেমন কিছু হবে না। মোড়ল প্লাবনদের সদর দরজা পার হতেই তিস্তা দুলাপে উঠোনে নেমে এলো, বিরক্ত মেশানো কণ্ঠে বলল, ওই কঙ্কনারে পড়ানোর কি দরকার আপনার মাস্টার মশাই? ও খালি ঝগড়া করে, আমার একদম ভাল লাগে না ওরে। টাকার গরমে যেন ও শান্তি পায় না, এমন ভাবখানা। প্লাবন তিস্তার কথাই কিছু বলতে নিবে, তার আগে প্লাবনের মা মুখ জামটা দিয়ে বলল, হ্যাঁ, আমার ছেলের সুখ তো কারো সহ্য হয় না, স্বয়ং ওর নিজেরই সুখ সহ্য হয় না। মোড়লের বাড়িতে গিয়া পড়ালে কত টাকা পাইতো না, হ্যাঁ তো আবার দরদি, এখন আবার এই উড়নচন্ডী মেয়ে ঢং করতে আসছে, যা বাড়িতে যা। প্লাবন অসহায় কণ্ঠে বলল, আহ মা,
ওর সাথে কিভাবে কথা বলছো? যা তিস্তা, পড়ার ঘরে যা। তিস্তার এক মুহূর্তে বাইর না করে ঘরে চলে গেল। মাস্টার মশাইয়ের কাটা কেমন যেন। মহিলা বেশ পড়াশোনা জানলেও কেমন যেন আচার আচরণ। প্লাবন ছোট্ট শ্বাস পেলে মাকে কিছু বলতে যাওয়ার আগেই তার বাকি শিক্ষার্থী চলে আসলো। ব্যস্ত হয়ে গেল সে দৈনন্দিন কাজে। বাড়ির উঠানে হারিকেনের আলো মিটমিট করে জ্বলছে। তিস্তার রান্নাঘরের মাছগুলো বাজছে। মা পাশের বাড়িতে গিয়েছে, সে বাড়িতে ঝামেলা হচ্ছে বলে। যাওয়ার আগে তিস্তার ঘাড়ে মাছ বাজার বিরাট দায়িত্ব দিয়ে গেছে। বাড়িতে এখন সে, তার দাদি আর দুলাভাই আছে। আপাও মায়ের সাথে গিয়েছে। তিস্তা গভীর মনোযোগ তেলের ভিতর থাকা ফুটন্ত মাছগুলো দেখছে। এটার মাঝেও ভীষণ আকর্ষণীয় কিছু খুঁজে পাচ্ছে বোধ হয় সে। আসলে বয়ঃসন্ধির সময়টাই এমন, অসাধারণ বিরক্তে আসে, আবার অতি সাধারণ ও আনন্দিত করে। কিশোরী তিস্তা হঠাৎ অনুভব করলো তার পিঠে নোংরা হাতের ছোঁয়া। সে হাতটা জামার ভিতর থাকা অতি গোপনীয় ফিটটা বাজেভাবে ছুঁয়ে দিচ্ছে। তিস্তা চমকে পিছনে তাকায়, বিস্মিত কণ্ঠে বলে, দুলাভাই। পেটমোটা ভারী শরীরযুক্ত মোতালেব হালকা হাসে, হাতের ছোঁয়া আরও গভীর করে। যতটা গভীর করলে পিঠে অন্তর্বাসের কাপড়টা অবধি ছোঁয়া যায়। বিশ্রী হেসে বলে, বেশ বড় হয়েছিস, এবার দুলাভাইয়ের খাতির যত্ন কর। ছুরি আলতা আয়না কিনে দিব। তিস্তা উঠতে নিল, শক্ত হাতের চাপে উঠতে পারে না দুলাভাই। তবে মনুষ্যত্ব একবার হারিয়ে ফেলেছে, তার দাম কি তিস্তাকে দিতে হবে? আপা কাউকে কিছু না জানিয়ে চলে গেল কেন আম্মা? নিজের ছোট মেয়ের কথায় তনয়া বেগম ফিরে তাকালেন। তার হাতে ছাই লেগে আছে। গতকাল রাতের এঁটো থালা বাসনগুলো ধুচ্ছিল সে। হাতের ফাতিলটা নিচে রেখে গম্ভীর কণ্ঠে বলল, ভালো হয়েছে তুমি এসেছো এখানে। তা কাক ডাকা বড় ওঠার মেয়ে তো তুমি না, কেন উঠেছ? ঘুম ভেঙে গেল আম্মা। বললা না তো আপা কেন চলে গেল? তনয়া বেগম বিরক্তিতে খানিকটা ব্রুকুসকে অধৈর্য মাখানো কণ্ঠে বলল, এখানে এসে একটু পানি তুলে দিয়ে যাও তো, হাঁড়ি ফাতিলগুলো ধুয়ে ফেলি, বাসি কাজগুলো আগে শেষ করে নিই। আসো আসো। মায়ের তাড়াহুড়ো মাখানো কণ্ঠে বুঝাই যাচ্ছে মায়ের প্রতিটা সেকেন্ডের মূল্য কতটা। আর তাছাড়া মা কিছু এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। তিস্তা আর কিছু না বলে মায়ের হাতে হাতে একটু সাহায্য করে দিল। তনয়া হাঁড়ি ফাতিলে পরিষ্কার পানি ঢেলে পরিষ্কার করতে করতে সেদিকে মনোযোগ স্থাপন করে বলল, মেয়ে হয়েছ তুমি, সবার আগে নিজের নিরাপত্তার কথা তোমাকে ভাবতে হবে, আর তা তুমি ভেবেছ। কিন্তু যখন দেখবে তোমার একার পক্ষে নিজেকে নিরাপদ রাখা সম্ভব হচ্ছে না, তখন কাউকে জানাতে হবে। নিজের নিরাপত্তার মাঝে মাঝে অন্যের কথা ভুলতে হবে। যাই হোক, কাল মোতালেবের হাতে গরম তেল তুমি মেরেছিলে, তাই না? মায়ের সবটা কথা এতক্ষণ মন দিয়ে শুনছিল তিস্তা, কিন্তু শেষের প্রশ্নে তার হাতে থাকা থালার ভাজাটা সরে গেল ঝনঝন শব্দে। শরীরের মাঝে অস্থিরতা কাজ করলো। কাল রাতে আদারিয়া প্রতিবাদের কথা তার মাথা ছাড়া দিয়ে উঠল। যখন দুলাভাই তার বাহু শক্ত করে ধরে রেখেছিল, তখন কড়াই থেকে খানিক তেল গরম চামচের মাঝে নিয়ে দুলাভাইয়ের হাতে ছুঁড়ে ফেলে। দুলাভাই আতকে ওঠে, সামান্য চেঁচিয়ে ওঠে। ততক্ষণে মা আর আপা বাড়িতে এসে পড়েছিল। দুলাভাইয়ের অস্থিরতম চিৎকারে তারা রান্নাঘরের দিকে এগিয়ে বসে। দেখে দুলাভাইয়ের হাতের অবস্থা খারাপ হয়ে গেছে। যখন সবাই জিজ্ঞেস করলে কিভাবে এমন হয়েছে, তখন তিস্তা খুব চালাকির সাথে বলেছিল দুলাভাই মাছ ভাজতে এসেছিল আর গরম কড়াইয়ের অনেকখানি তেল উল্টে পড়ে যায় তার উপর। তিস্তা ভেবেছিল সে ঘটনা হয়তো আর কেউ জানবো না, কিন্তু আম্মা কিভাবে জানলো? তিস্তাকে চুপ থাকতে দেখে তনয় উঠে দাঁড়ালো, মেয়ের গালে শক্ত এক স্বর বসালো, কর্কশ কণ্ঠে বলল, তুমি কতটা বড় হয়েছ যে তোমার সাথে হওয়া অন্যায়ের কথা আমাদের জানাতে পারো না? তোমার সাথে মোতালেব খারাপ আচরণ করে, সেটা আগে বললে এত দূর ব্যাপারটা যেত না। নোংরা আচরণ করার সাহসও হতো না। তোমারই বা কী দোষ, যেখানে তোমার বড় বোনই সংসার টিকিয়ে রাখার আশায় নিজের ছোট বোনের সাথে হওয়া অন্যায়কে প্রশ্রয় দিয়েছে? এমন মেয়েও আমি পেটে ধরেছিলাম? ছি! তিস্তার ছোড়ের ব্যথায় চোখ টলমল করে ওঠে, গালটা যেন জ্বলে যায়। কিন্তু তার চেয়ে বেশি জ্বলে যায় হৃদয়টা। আম্মা তাকে ভুল বুঝেনি তাহলে। তনয়া থালা বাসনগুলো একটা একটা করে মাটিতে থেকে তুলতে তুলতে বলে, আজ থেকে ফ্রক পরা বন্ধ। আমি তো ভুলেই গেছিলাম, সব মানুষ এক হয় না। তোমার দৌড়ঝাঁপ কমাবে। মোতালেব কেবল একটা
তো আর না, এ সমাজে অনেকগুলো আছে। যাও ঘরে গিয়ে হাত মুখ ধুয়ে স্কুলের জন্য তৈরি হও, বড় হচ্ছে, শরীর বাড়ছে, বুদ্ধিটাও বাড়াও। তিস্তার মায়ের উপর অভিমান করে ছুটে চলে যায় ঘরে। তনয়া ছোট্ট শ্বাস ফেলে। বড় মেয়েটা এত স্বার্থপর ভাবতেই তার গা শিরশির করে ওঠে। ভাগ্যিস গতকাল তার শাশুড়ি লতিফা বেগম রান্নাঘরের দৃশ্যটি দেখেছিল, না হয় এই তো মোতালেব আরও নোংরামি করত তার ছোট মেয়েটার সাথে। তারা জানতেও পারত না। বড় মেয়েকে সে আড়ালে নিয়ে গিয়ে সব বলার পরে বড় মেয়ে নিজের বোনকে খারাপ বলে। তার বোন নাকি ফ্রক পরে ছেলেদের আকর্ষণ করছে। কতটা নিচু মনের হলে এসব বলেছে। তাই তো ঠাটিয়ে দুখানা শট দিয়ে বাড়ি থেকে চলে যেতে বলেছে। সংসার যেহেতু তার এত প্রিয়, চরিত্রহীন সঙ্গী নিয়েই যদি সংসার করার এত শখ, তবে এ বাড়ির মুখদর্শনও যেন না করে। তীর্যক রোদ খাড়াখাড়ি আকাশে শরীরে পড়ছে, গরমে যেন শরীর জ্বলে যাচ্ছে। স্কুলে বড় মাঠটার মাঝখানে তিস্তা তার বন্ধুদের সাথে খেলাধুলো করছে। শরীরটা আর তার ভীষণ খারাপ লাগছে। ভেবেছেন না খেয়ে আসার জন্য হয়তো এমন হচ্ছে। গোল্লা চোট খেলায় মত্ত তিস্তাকে বরাট কণ্ঠে মাস্টারমশাই ডাক দিল, তিস্তা এখানে আয়। খেলায় মত্ত তিস্তা খেলাতে বিঘ্ন ঘটে একটু বিরক্ত হলো, তবুও মাস্টারমশাই ডেকেছে বলে কথা। খেলা রেখে সে ছুটে আসলো। ঘরমন্ত লাগ বর্ণা মুখখানায় লেপটে থাকা ছোট্ট চুলগুলো কপালে থেকে সরিয়ে হাঁপিয়ে উঠা কণ্ঠে বলে, কি মাস্টারমশাই? মাস্টারমশাই উত্তর দিল না, বরং তিস্তার বই বহন করা থলেটা তিস্তার দিকে এগিয়ে দিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে বলল, বাড়ি যা তাড়াতাড়ি, আর স্কুলে থাকার দরকার নেই, যা। পারলে স্কুলের পিছনের রাস্তা দিয়ে বাড়ি যাবে, বড় রাস্তায় উঠবি না, কেমন? তিস্তা অবাক হয়, হতভম্ব কণ্ঠে বলে, মাত্র তো একটা বিষয় পড়াইলো মাস্টারমশাই, ছুটি হতে তো মেলা দেরি, এখন গেলে বড় মাস্টার বাবার কাছে বিচার পাঠাইব। তুই বড় হবি কবে? নিজের শরীরের প্রতি একটু যত্নশীল হওয়া উচিত, যা বাড়ি যা। তিস্তা অবাক হলো। হঠাৎ তার মনে পড়লো তার শরীর অসুস্থ হওয়ার কারণটা। প্রতি মাসের রুটিন মাফিক অসুখটা আবার তাকে ধরেছে, আর সে ভুলে গেল। মাস্টারমশাই কিভাবে জানলো? তিস্তা বিরু চোখে নিজের পরনের কাপড়খানার দিকে তাকালো। লজ্জায় সে ভিঙে গেল। ব্যাগটা হাতে নিয়ে দৌড়ে ছুটে গেল স্কুলের পিছনের দিকটাতে। কোনো থামাথামি নেই। এই বিশ্রী লজ্জা ডাকার জন্য প্রাণপণে তাকে ছুটতে হবে। যত দূর গেলে মাস্টারমশাইয়ের চোখে চোখ পড়বে না। দীর্ঘ 2 দিন পর বাড়ি থেকে বের হয়েছে তিস্তা। দাদি তাকে এই 2 দিন বাড়ি থেকে বের হতে দেয়নি। বন ভাড়ায় ছুটে বেড়ালে নাকি ভূত পেতনি ধরবে সে ভয়ে। গ্রামের প্রচলিত কিছু যুক্তিহীন নিয়ম সবসময় প্রচলিত থাকে। আজ জোর করে তিস্তা বের হয়েছে। স্কুলে নাকি পরীক্ষা শুরু হবে, তাই মাস্টারমশাইয়ের কাছে পড়তে যেতে হবে। তাছাড়া বাকি সহপাঠীরা জানিয়েছে কঙ্কনা নাকি মাস্টারমশাইয়ের সাথে অনেক ভাব জমিয়েছে, সেই ভাবও তো দেখতে হবে। পাঠশালায় বাকি সহপাঠীরা চলে এসেছে তিস্তার আগে। পড়ানো প্রায় শুরু হয়ে গিয়েছে, তার মধ্যে হাজির হয় তিস্তা। প্রতিদিন দেরি করে পড়তে আসাটা যেন তার বদ অভ্যাসে পরিণত হয়েছে। প্লাবন তখন কালো বোর্ডটাতে গুটি গুটি অক্ষর লিখতে ব্যস্ত। দরজা কারো উপস্থিতি টের পেয়ে সে দরজার পানে তাকাতেই 2 দিন পর কাঙ্ক্ষিত মুখখানা দেখতে পেল। 2 দিন যাবতে মুখখানা দেখার আশায় কতবার যে সে দরজার পানে তাকিয়েছিল, আজ অবশেষে তার তাকানোটা বিফলে গেল না। তিস্তার আজ অন্যরকম রূপ। নীলরাঙ্গা জলমলে 3 পিস শরীরে ঝরানো, চুলগুলো ভিজে পিঠের সাথে লেপটানো, চোখের নিচে মোটা করে কাজল দেওয়া, গলায় কালো একটা তাবিজ বাঁধা। ফ্রক পরা ছোট্ট তিস্তা যেন 3 পিস পরে বেশ বড় হয়ে গিয়েছে। নিজেকে সাজিয়েছ ভীষণ সুন্দর করে, কে বলবে মেয়েটা ছোট? তিস্তা প্লাবনের দিকে তাকিয়ে বিনীত কণ্ঠে বলল, আসবো মাস্টারমশাই? প্লাবন কিছু বলার আগেই কঙ্কনা খোসামারা কণ্ঠে বলল, কিরে তিস্তা, এত সাজুগুজু কেন করেছিস? বিয়ে ঠিক হলো নাকি? তিস্তার এতক্ষণে কঙ্কনার দিকে দৃষ্টি গেল। মেয়েটা কালো রঙের মখমল কাপড়ের জামা পরে এসেছে, বেশ সুন্দর লাগছে। 10 জনের মাঝে দাঁড়ালে বেশ নজর কাড়বে তার রূপ নির্দ্বিধায়। পরক্ষণে কঙ্কনার বলা কথাটা মাথায় খেলে যেতে ক্ষুব্ধ হয়ে ওঠে সে। তেড়ে গিয়ে কিছু বলতে যাওয়ার আগে প্লাবন আটকে দেয় তাকে। রামদমক দিয়ে বলে, 2 দিন পর কি করতে এসেছিস সেখানে? এমন পড়াশোনা করাচ্ছে না করাই ভালো। আর মুখে এমন রংছন মেখেছিস কেন? বিয়ের বাতাস শরীরে লেগেছে নাকি?
প্লাবনের ধমকে সশব্দে হেসে দেয় কঙ্কনা। তিস্তা হা হয়ে যায়। হঠাৎই তো তার শাস্তে মন চাইল, তাই বলে মাস্টারমশাই এসব বলবে? তাও কঙ্কনার সামনে। ভীষণ অভিমান জাগে তিস্তার। দ্রুত সে বের হয়ে যায়। প্লাবন 2-1 বার পেছনে ডাকলেও সে শুনে না। মন খারাপ হয় প্লাবনের। এভাবে না বললেও হয়তো পারত। মেয়েটা 2 দিন পর দেখলো, অথচ ভালো করে দেখতেও পেল না। ছোট্ট একটা আফসোসের শ্বাস ফেলে আবার নিজের পড়ানোতে মনোযোগী হবে প্লাবন। এমন সময় তিস্তা আবার দরজার সামনে দাঁড়ায়। লাল টকটকে ফুলো গাল আর নাকটা প্রমাণ করে দিয়েছে মেয়েটা ভীষণ কেঁদেছে। প্লাবন এবার দারুণভাবে অবাক হয়ে যায়। চোখের নিচে গাঢ় কাজলটা ধুয়ে এসেছে তিস্তা। এর কালো রংটা খুব এলোমেলো হয়ে গেছে, তবুও এঁটে বসে আছে চোখের কোণে। জামার সামনের অংশ কিছুটা ভিজে গিয়েছে মেয়েটা, তবে মুখ ধুয়ে এলো। এত রাগ! প্লাবন ঘরে ঢোকার অনুমতি দিতে তিস্তা গটগট পায়ে রুমে ঢুকলো। কঙ্কনা খোঁচা মারার কণ্ঠে বলল, আচ্ছা তিস্তা, পৃথিবীতে এত নাম থাকতেও তোর নাম তিস্তা কেন রাখলো? তাও আবার আমাদের গ্রামের পাশের তিস্তা নদী থাকতেও তোকে আবার সেই নাম দেওয়ার কোনো দরকার ছিল? প্লাবন তিস্তার দিকে এক মুহূর্তে তাকালো। তিস্তার মুখ খোলার আগে সেই দমকের স্বরে বলল, কঙ্কনা, উল্টো পাল্টা কথা বললে এখানে পড়তে আসার দরকার নেই। এটা তোমার এসব কথা বলার জায়গা না। কঙ্কনা চুপ হয়ে গেল। তিস্তা নিজের জায়গায় বসতে যাবে, এমন সময় বাহির থেকে হইচই ভেসে এলো। প্লাবন সিটে বের হয়ে আসলো। তার পিছে পিছে সব শিক্ষার্থী ছুটে আসলো। প্লাবন সদর দরজার কাছে দাঁড়াতেই দেখল গ্রামের অনেক লোক বড় রাস্তার দিকে ছুটে যাচ্ছে। প্লাবন গ্রামের এক মুরব্বীকে ডাক দিয়ে জিজ্ঞেস করলো, চাচা কি হয়েছে? মুরব্বী ব্যতিব্যস্ত কণ্ঠে বলল, তিস্তা নদীতে একটা মাইয়ার লাশ ভাইসে উঠছে। কি সুন্দর মাইয়া নাকি, সবাই তো তাই দেখতে যাইতেছে। প্লাবন বিস্মিত কণ্ঠে বলে, মেয়ের লাশ? হ্যাঁ মাস্টার, মাইয়ার লাশ। আমরা যখন ছোট ছিলাম তখনও এমন লাশ ভাইসে উঠত। আমরা সবাই ছড়া বাইন্দা বলতাম নদীর নাম তিস্তা, লাশ আসে বাইশা। অনেক বছর পর সেই দিন দেখি আবার আইতেছে। তাহলে আর মাইয়ারা, ছোট বাচ্চারা নিরাপদ না? সাফা উত্তেজনায় পুরো গ্রাম স্তব্ধ। উত্তেজনা ছড়িয়ে গেছে মাস্টারমশাইয়ের সকল শিক্ষার্থীর মাঝেও। সবচেয়ে উত্তেজিত হয়েছে তিস্তা। কার লাশ ভেসে এসেছে নদীতে তা না দেখলে যেন তার শান্তি হবে না। মাস্টারমশাই সবাইকে ছুটি দিয়ে দেয়, কারণ এত উৎকণ্ঠা নিয়ে ছেলে মেয়েরার পড়াতে মন বসবে না। সবাই যখন বের হয়ে গেল, মাস্টারমশাই তিস্তাকে ভরাট কণ্ঠে বলল, তুই কিন্তু ভুলেও নদীর পাড়ে যাবি না। তুই এখানেই থাকবি এখন। গত 2 দিন যাবৎ অনেক পড়া পড়িসনি, এখন সব পড়া শেষ করবি। তিস্তার চকচকে উত্তেজনা আকাশ সমান হতাশায় রূপান্তরিত হলো। এক রাস নতুন কিছু দেখার উদ্দীপনা মিলিয়ে গেল ভরাট কণ্ঠের উত্তরিত হওয়া শব্দগুলোর কাছে। তার ভয়ঙ্কর রকমের রাগ হলো। পড়াশোনাটা সৃষ্টি কেন হয়েছে? এমন ছোট্ট মনে ছোট্ট আশাগুলো খান খান করে দেওয়ার জন্যই বুঝি পড়াশোনার সৃষ্টি। পড়াশোনা মরে যেতে পারে না, ওর বাঁচার কোনো অধিকার নেই। এমন রঞ্জনখানে অভিশাপ দিয়ে তিস্তা পড়ার বেঞ্চটার দিকে এগিয়ে গেল। তিস্তার উচ্ছ্বসিত মুখভঙ্গি সেকেন্ডের মাঝে বিরাট পরিবর্তে পেট ফেটে হাসি এলো প্লাবনের। এ মেয়ের যা আগ্রহ সব ব্যাপারে, এত সহজে লাশ না দেখে মিটবে না, একাই চলে যাবে সুযোগ পেলে। দীর্ঘক্ষণ নিজের মনের মাঝে আকাশ পাতাল ভেবে প্লাবন ঠিক করলো তিস্তার আগ্রহ শেষ করার উপায়। তিস্তা ব্যাগ থেকে বই বের করতে যাবে, তার আগে প্লাবন এক রাস গম্ভীর কণ্ঠে বলল, তুই সত্যিই নদীর পাড়ে যাবি না? কিভাবে যাব? আপনি ছুটি দিয়েছেন? চল আমি নিয়ে যাব। কিন্তু সেখানে গিয়ে কোনো কথা বলতে পারবি না। রাজি? তিস্তার মিয়ে যাওয়া উৎসাহ দ্বিগুণ আকারে ধারণ করলো। উচ্ছ্বাস ভরা কণ্ঠে বলল, সত্যি? হ্যাঁ সত্যি। এবার চল। তিস্তার দিক বেদিক ভুলে ছুটে এলো। বেশ মজার কিছু দেখবে ভেবে উত্তেজিত কণ্ঠে বলল, চলেন চলেন। ধন্যবাদ মাস্টারমশাই। প্লাবন কিছু না বলে ধীরগতিতে বের হয়ে আসলো। সে জানে তিস্তা তার মনের উত্তেজনা না মিটিয়ে থাকতো না। ইচ্ছে সে সাথে থেকে মনের উৎকণ্ঠা নিভিয়ে দিবে। নিজে বালুর মাঝে সাদা রঙা জলমলে জামা পরা একটি মেয়ে উপুর হয়ে পড়ে আছে। হ্যাঁ, এই মেয়েটি এখন লাশ বলে চারদিকে গণ্য হচ্ছে।
তিস্তা মাস্টারমশাইয়ের আড়ালে দাঁড়িয়ে আছে। এতক্ষণ সাফা উত্তেজনা কাজ করলেও এখন ভয় করছে। কেমন বিধ্বস্ত দেহখানা। প্লাবন তিস্তার গুটিয়ে যাওয়া দেখে পিস পিস কণ্ঠে বলল, কিরে ভয় পাচ্ছিস? এজন্যই বলেছি আসার দরকার নেই। শুনলি না তো তখন আমার কথা? তিস্তা ভীত চোখে মশাইয়ের দিকে তাকায়। সত্যি মশাইয়ের কথা শোনা উচিত ছিল তার। এই যে এখন কেমন পস্তাতে হচ্ছে কথা না শুনে। অনাকাঙ্ক্ষিত উত্তেজনা ভয় তাকে ক্রমশ গ্রাস করে ফেলছে। শ্বাস নিতেও কষ্ট হচ্ছে তার। নদীর বাতাসে আস যেন কেমন ধূসর গন্ধ। এটা কি লাশের গন্ধ নাকি কোনো পচে যাওয়া মস্তিষ্কের নোংরামির গন্ধ? মেলার মতন হুই হুই করে লোক এলো লাশ দেখতে। এ যেন কারো মৃতদেহ না, অসাধারণ এক রোমাঞ্চকর ঘটনা। নিজের চোখে দর্শন না করলে যেন দুনিয়াটা মৃত্যু হয়ে যাবে, জন্ম বিফলে যাবে। ধাক্কি করে সবাই দাঁড়িয়ে আছে লাশ দেখার জন্য। সদর থেকে পুলিশ আসতে বেশ খানিকটা সময় লাগলো। ততক্ষণে ভিড় কমার বদলে দ্বিগুণ বেড়ে গেল। বাড়ি গিয়ে জমিয়ে নতুন গল্প করার লোভ ছাড়তে পারেনি পথিকরা। তাই তো আগ্রহ আর টান উত্তেজনা নিয়ে দাঁড়িয়ে আছে মেয়েটা দেখার জন্য। কোন গ্রামের মেয়ে, কার মেয়ে, এসব চেহারা না দেখলে কিভাবে ভুলবে? তিস্তা ছোট্ট মনে সেই পথিকদের বাহিরে না। সেও অনেক ভয় পাওয়া সত্ত্বেও দাঁড়িয়ে আছে শেষমেশ কি হয় দেখার জন্য। পুলিশ আসতে সবাই সরে দাঁড়ায়। চাপা উত্তেজনায় থম মেরে আছে সবাই। পুলিশদের মাঝেই একজন কনস্টেবল এগিয়ে গেল বড় অফিসারের আদেশে। সবার অপেক্ষার পালা শেষ করে থুবড়ে পড়ে থাকা লাশটাকে সোজা করলো। চুলে ডেকে যাওয়া চেহারাটা সরাতে আটকে উঠে সবাই। ভিড়ের মাঝে এক গগন বিদারক চিৎকার ভেসে আসে, সাথে জমজম করে স্রোত, ভয়, বিষণ্ণতার আবছরা। হাজারো চিৎকারের মাঝে একটা কথাই সবাই বলছে, আরে এটা তো গ্রামের পুরোহিতের মাইয়া ভ্রমরী। ততক্ষণে তিস্তা লাশটার পাশে এসে দপ করে বসে পড়ে, হৃদয় বিদারক আর্তনাদ করে বলে, আমার ভ্রমর, ও ভ্রমরী, তুই এখানে শুয়ে আছিস কেন? ভ্রমর, উঠ না সই, উঠ, তুই ঘুমিয়ে আছিস কেন? উঠ তাড়াতাড়ি। প্লাবন যেন নিজের বাক শক্তি হারিয়ে ফেলল। ভ্রমরের লাশ দেখার জন্য চারপাশে এত রমরমা, এত উচ্ছ্বাস। তার পাঠশালার আরেকটা দুরন্ত ছাত্রী এভাবে এখানে শুয়ে আছে। পুলিশ কর্মকর্তার কিছু লোক এগিয়ে এলো। বুড়িওয়ালা বড় কর্তা নাক মুখ কুচকে ধমক দিয়ে বলল, ওই মেয়ে, উঠ এখান থেকে। লাশকে শুয়েছিস কেন? পরে তো তোর উপর দোষ পড়বে, যা উঠ। তিস্তা যেন আরও এটে বসলো ভ্রমরীর নিস্তব্ধ দেহখানার সাথে। দুদিন সে ঘর থেকে বের হয়নি বলে মেয়েটা নিজে গিয়ে দেখা করে এসেছে। কাল দুপুরেও তো দেখা করে এসেছিল। হ্যাঁ, এই জামাটাই তো শরীরে ছিল। তবে কি মেয়েটার বাড়ি ফিরেনি? উৎকণ্ঠা উত্তেজনায় ঠান্ডা হয়ে আসে তিস্তার শরীর। জড়ানো কণ্ঠে বান্ধবীর লাশখানে হাত বুলিয়ে বলে, দেখেছিস সই, সবাই তোর নাম ভুল গেছে, কেমন লাশ করছে। এই শোনো তোমরা, ওর নাম ভ্রমরী, কেউ লাশ বলবে না। আমার সই ঘুমিয়ে আছে, উঠ না সই, উঠবি না? আর কণ্ঠনালী থেকে শব্দ নিঃসৃত করতে সক্ষম হয়নি তিস্তা। বর্ণহীন পানিতে টইটুম্বুর হওয়া তিস্তা নদীর পাড়ে লুটিয়ে পড়ে রক্তমাংসের ঘোড়া তিস্তার দেহখানা। শরীর নিস্তব্ধতা অসাড় করে দেয় মেয়েটার শরীর। গ্রামে যে কোনো খবর ছড়ায় বাতাসেরও আগে। অপরিচিত লাশ গ্রামের পরিচিত। ছুটন্ত ধুরন্ত মেয়ে ভ্রমরীর যেন কেউ ভাবতেই পারেনি। মানুষজন এবার আরও দ্বিগুণ হলো। সাদা ধুতি পরা, কপালে চন্দন লেপটানো মধ্যবয়স্ক বিপত্নিক পুরোহিত নেপাল ঠাকুর হন্ততন্ত হয়ে দিশেহারার মতন ছুটে আসে। ততক্ষণে প্লাবন আর কয়েকজন এগিয়ে আসে তিস্তার জ্ঞান ফেরানোর আপ্রাণ চেষ্টায়। মধ্যবয়স্ক নেপাল হাজারি করে ওঠে, নিজের কপাল ছাপড়ি উচ্চস্বরে কেঁদে দিয়ে বলো, ও ঠাকুর গো, আমার কপাল কেন ফুড়ো তুমি বারবার? আমার ফুলের মতন কন্যা কেন আজ ধুলোয় লুটালো? কোন পশুর ক্ষুধার নিবৃত্তি হলো আমার কন্যা? হে ঈশ্বর, তুমি বুঝি মরারে আবার মাইরা গেলা? আমার মাইয়া ছাড়া আমার যে কেউ নাই, আমি কি নিয়ে থাকবো? বীরের মাঝে থেকে দু একজন এগিয়ে এলো, নেপালকে সান্ত্বনা দিচ্ছে তার মেয়ের খুবলে খাওয়া দেহ লাশটার সামনে। দূর দূরান্ত হতে মানুষ এসেছে, মানুষ দেখার তীব্র আকাঙ্ক্ষায়। এমন পৈশাসিক আকাঙ্ক্ষা থাকতে পারে এদের না দেখলে বোঝা যেত না। সবার মুখে আফসোসের স্বর। মেয়েটা অনেক ভালো ছিল, কারো মুখে মুখে তর্ক করতে না, একটু দুষ্টামি করতো তিস্তার সাথ দেওয়ার জন্য, কিন্তু বেয়াদবি করতো না।
এমন আরও গুনগান শুরু হলো গ্রামের পর গ্রাম। সাথে আফসোস ছিল সবার মুখে, মাহাবারা মেয়েটা এমন অকালে মরল। ভোর সন্ধ্যা তখন, চারপাশ আদার করা বিষণ্ণ সন্ধ্যা নেমেছে। আজ মধুসখী নদীর কিনারায় রাজকীয় ঘাটের নিচের সিঁড়িতে দাঁড়িয়ে আছে তিস্তা। চুলগুলো তার অদৃশ্য বাতাসে উঠছে। গতকাল শুয়ের লাশ দেখার পর যে জ্ঞান হারালো, একবারে রাতে ফিরিয়েছে। জ্ঞান ফিরতে নিজেকে খাটে আবিষ্কার করলো সে। বাহির থেকে তখন জিজি ফোকার ডাক ভেসে আসছে, সাথে ভেসে আসছে আম্মা, বাবা আর দাদির সাফা কথোপকথনের শব্দ। তিস্তা কান খাড়া করলো। এত সাফা গলায় তো কথা বলার মানুষ তারা না। মা বাবা কথা বাদ দিলেও দাদি, সে কথা বলে কমপক্ষে গঞ্জের দোকান অবধি কথা যায়, আর সেই কিনা এত ধীরে কথা বলছে। তিস্তা নিজের ঘরে টিনের দরজায় কান পাতল। বাবা বলছেন, জানো, মেয়েটারা যখন দাহ করতে নিল, শরীরের কি অবস্থা তার। কুকুরও বোধহয় এমন হিংস্র হয় না। বাবার কথার পরিপ্রেক্ষিতে মায়ের চাপা স্বর ভেসে এলো, আচ্ছা, কে করেছে এসব? মেয়েটা তো খারাপ ছিল না। গতকাল দুপুরে আমাদের তিস্তার সাথে দেখা করতে এসেছিল। যে জামাটা পরে সেটাই তো শরীরে দেখলাম। তাহলে কি বাড়ি যায়নি মেয়েটা? না, নেপাল ঠাকুরের কথায় যা বুঝলাম, সে গতকাল কুমতি গ্রামে গিয়েছিল কি পূজার জন্য। বাড়িতে এসেছিল মধ্যরাতে। বাড়িতে মেয়েকে না দেখে ভেবেছিল তার বড় ভাইয়ের বাড়িতে হয়তো মেয়েটা ঘুমাতে গেছে। প্রায় নাকি সে দেরিতে বাড়িতে আসলে মেয়েটা নিজের ঠাকুর জেঠুর বাড়ি ঘুমায়। কিন্তু কাল যে অদৃশ্য নির্মম খেলা খেলবে কে জানতো। মেয়েটাকে মেরে নদীতে ভাসিয়ে দিল। কি অমানুষ! পুলিশ কি বলল গো? ওসব পুলিশ টাকার নিচে থাকে বলেছে তো অনুসন্ধান করবে ওনারা, কিন্তু হাবভাবে তা মনে হয় না। তারপর কিছুটা সময় চুপ রয় পাশের রুমের মানুষগুলো। তিস্তা চোখ দিয়ে অজরে বর্ষিত হয়ে অশ্রু। দাদি হুঁশিয়ারি কণ্ঠে বলে, দেখিস, তিস্তারেও এখন থেকে সাবধানে রাখতে হইব। মেলা বছর পর গ্রামে বোধহয় মানুষ খেকো রাক্ষস এসেছে। ওরে একলা ছাড়িস না। দাদির কথার পরিপ্রেক্ষিতে আর কথা আসে না। বাবা মায়ের মনে ভয় হয়। রাক্ষসটাকে, সে কি মানুষ খেকো নাকি মেয়ে খেকো? বাকি রাতটা পুরো গ্রামবাসীরই বোধহয় নির্ঘুম কাটে। নিষ্পাপের মৃত্যু কেই বা মানতে পারে? ভাবনার মাঝে হঠাৎ তিস্তা অনুভব করলো সে ভিজে যাচ্ছে। শরীর বেয়ে পানি পড়ছে। চোখ মেলে দেখা আকাশ বিদ্যুৎ চমকাচ্ছে। জপ জপ করে বৃষ্টি নেমে ভিজিয়ে দিচ্ছে চারপাশ। কিন্তু হঠাৎ তিস্তার চোখের সামনে দৃশ্যটি দেখে তিস্তার চোখ বড় হয়ে যায় বিস্ময়ে। এতদিন সব পানি শুষে নেওয়া মধুসখী পানি শুষছে না। বৃষ্টির পানি জমছে নদীখানায়, সাথে সজীব হয়ে উঠছে বোধহয় মধুসখী। এ কোন ভয়াবহ ইঙ্গিত! চলবে তো ভিউয়ার্স, গল্পের এটাই প্রথম পার্ট ছিল। গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। গল্পটি খুবই চমৎকার, অনেক বেশি সুন্দর। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।